আচ্ছা, শুরু করছি আমি। তো এবার যেটা আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে হাইপার সেন্সিটিভ রিয়াকশনস। তো হাইপার সেন্সিটিভ রিয়াকশনস বেসিক্যালি মানে চ্যাপ্টারটায় দেখবি যে অলরেডি তো মানে আমরা যে ইমিউনোলজিক্যাল ফাংশনসগুলো দেখে এলাম, বা যে ধরনের ইমিউনোলজিক্যাল রিয়াকশনসগুলো আমরা অলরেডি পড়ে এলাম, ঠিক আছে, সেগুলোরই একটা ওভার্ট একটা ফর্ম বা হাইপার একটা ফর্ম হচ্ছে হাইপার সেন্সিটিভ রিয়াকশনস। ঠিক আছে, হাইপার সেন্সিটিভ রিয়াকশনসের ক্ষেত্রে কিন্তু মানে দেখবি অনেক কিছুই মানে সিমিলার পাবি যেগুলো অলরেডি আমরা মানে পড়ে এসছি, কিন্তু ইট জাস্ট অ্যান ওভার্ট রিয়াকশন। ওকে, আনকন্ট্রোলড একটা মানে বেসিক্যালি ইমিউনোলজিক রিয়াকশন। তো হাইপার সেন্সিটিভিটি বলতে আমরা ইনিশিয়ালি যেটার সঙ্গে আমরা এটাকে রিলেট করতে পারি সেটা হচ্ছে অ্যালার্জির সঙ্গে। ঠিক আছে, বাট সমস্ত হাইপার সেন্সিটিভ রিয়াকশনই কিন্তু অ্যালার্জেন মেডিয়েটেড হয় না। দেখবি যে হাইপার সেন্সিটিভ রিয়াকশন 1 যেটা সেটা বেসিক্যালি অ্যালার্জেন মেডিয়েটেড হয় মোস্টলি। বাকি যেগুলো রয়েছে মানে টাইপ 2, টাইপ 3 এবং টাইপ 4 বা ডিলেড টাইপ হাইপার সেন্সিটিভিটি, তো এই স্পেশালি টাইপ 2 আর টাইপ 3টা কিন্তু একটু অন্য ধরনের। ঠিক আছে, এখানে কিন্তু ওরকম অ্যালার্জেনের কোনো ব্যাপার নেই, এবং অ্যালার্জেন অ্যাকচুয়ালি কি সেটাও আমরা ডিসকাস করব। ওকে, তো বেসিক্যালি দাদা, আমরা তুমি কি স্ক্রিন শেয়ার করেছো? ও স্ক্রিনটা দেখা যাচ্ছে না? না, আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, এক মিনিট। না দাদা, স্ক্রিন দেখা যাচ্ছে না। এবার দেখা যাচ্ছে? হ্যাঁ। ওকে, তো বেসিক্যালি আমরা যে ক্লাসিফিকেশনটা পড়ি হাইপার সেন্সিটিভ রিয়াকশনসের, সেটা বেসিক্যালি জেল অ্যান্ড কমসের ক্লাসিফিকেশন। ঠিক আছে, অনেক সময় ডিবিটিতে সায়েন্টিস্টের নেম থেকেও কোশ্চেন দেয়, তো এইটা একটু ইম্পর্টেন্ট মানে একটা নাম, তো দুটো নেম, তো সেই জন্য একটু মনে রাখিস। তো বেসিক্যালি এটাকে জেল কমস ক্লাসিফিকেশন বলে। এবার এখানে একটা জিস্ট দেওয়া আছে, ঠিক আছে, এই ভিজুয়ালাইজিং কনসেপ্টসের মধ্যে একটা জিস্ট দেওয়া আছে প্রত্যেকটা যে হাইপার সেন্সিটিভ রিয়াকশন কি হয়, তার কি এফেক্টর এবং কি তার রেসপন্স, সেগুলোর জিস্ট দেওয়া আছে। তো সেটা তোরা ইনিশিয়ালি পড়িস না, শুধু সেটার উপরে মানে ফোকাস করিস না, আগে পুরো চ্যাপ্টারটা পড়িস, মানে ভালো করে বুঝে নিস। এক্সামের আগে জাস্ট এটা দেখলেও হবে, বাট ইনিশিয়ালি তোরা চ্যাপ্টারটা ভালো করে পড়ে নিস। ঠিক আছে, কারণ হাইপার সেন্সিটিভিটি থেকে অনেক সময় অনেক জায়গাতে কোশ্চেন দেয়। তো হাইপার সেন্সিটিভিটি মানে টাইপ 1 যে হাইপার সেন্সিটিভিটি বা আইজিই মেডিয়েটেড হাইপার সেন্সিটিভিটি, ইট স্টার্টস উইথ অ্যালার্জেন্স। ঠিক আছে, এবার অ্যালার্জেন বলতে তোরা কি বুঝিস এক্স্যাক্টলি, মানে কারোর কোনো আইডিয়া আছে? না, আমি বলবো ডিটেলে, বাট মানে তোরা তোদের কি ধারণা আছে অ্যালার্জেন বলতে? অ্যালার্জেনও একটা টাইপ অফ অ্যান্টিজেন, হুম হুম, যেটা ওর নিজের তরফ থেকে মানে ইমিউন রেসপন্স বডিতে তৈরি করে। আচ্ছা। তো মানে সমস্ত অ্যান্টিজেনই কি অ্যালার্জেন মানে হতে পারে? নাকি কিছু স্পেসিফিক ধরনের মানে অ্যান্টিজেনই অ্যালার্জেন হতে পারে?
আচ্ছা ঠিক আছে, আমি বলছি। তো বেসিক জিস্ট অফ টাইপ 1 হাইপারসেন্সিটিভিটি হচ্ছে কি, যে এই যে অ্যালার্জেনগুলো, এগুলো মানে মাস্ট সেল বা বেসোফিলের সেল সারফেসে অ্যান্টিবডি রিসেপ্টর থাকে, ঠিক আছে, অ্যান্টিবডিকে বাইন্ড করার জন্য রিসেপ্টর থাকে। তো যখন কোনো একটা অ্যান্টিজেন, মানে এখানে অ্যালার্জেন বলা ভালো, যখন কোনো একটা অ্যালার্জেন অ্যাটলিস্ট দুটো অ্যান্টিবডি মলিকিউলকে ক্রস লিঙ্ক করাতে পারে, মানে একসাথে দুটো অ্যান্টিবডি মলিকিউলকে বাইন্ড করে খুব ক্লোজ, মানে নিয়ার বাই স্পেসে, তখন কি হয়, দুটো অ্যান্টিবডি একসাথে, মানে দুটো অ্যান্টিবডির হেভি যে চেন, হেভি রিজন, সেটা একসাথে গিয়ে মানে দুটো আলাদা আলাদা, অবভিয়াসলি দুটো আলাদা আলাদা নিয়ার বাই রিসেপ্টরে বাইন্ড করে। বাইন্ড করলে কি হয়, এই যে রিসেপ্টর ক্রস লিঙ্কিং হলো, মানে বেসোফিল বা মাস্ট সেলের সেল সারফেসে, এটার জন্য একটা সেলুলার সিগন্যালিং হয়, যেটার জন্য কি হয় যে ওর যে গ্র্যানিউলসগুলো সেগুলো ডিগ্র্যানুলেশন হয়, মানে ও বেসিক্যালি কিছু মলিকিউল সিক্রেট করে, তার মধ্যে বিভিন্ন রকমের এফেক্টর মলিকিউল আছে। মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে হিস্টামিন এই ক্ষেত্রে, এবং তার সাথে প্রোস্টাগ্ল্যান্ডিন, লিউকোট্রিন, আরও কিছু সাইটোকাইন্স এরাও আছে, ঠিক আছে। তো এবং সেই হিস্টামিন, লিউকোট্রিন, এই ধরনের মলিকিউলসগুলো এরা কি করে, এরা যে ফিনোটাইপ, মানে ফিনোটিপিক যে, মানে অ্যালার্জি বলতে আমরা যে ফিনোটিপিক্যালি যে ব্যাপারগুলোকে বুঝি, মানে এই যে শ্বাসকষ্ট হওয়া বা ব্লাড প্রেশার ফল করে যাওয়া, এইগুলো মানে এক্সার্ট করে, মানে এইগুলো মানে বডির মধ্যে ওরা এই ফাংশনগুলো করায়, ঠিক আছে, হিস্টামিন, লিউকোট্রিন এরা। তো এবার আমরা একটু ডিটেলে জিনিসগুলো দেখব কিভাবে হয় না হয়। তো অ্যালার্জেন বলার আগে যেটা বলতে হয়, যে কোনো অ্যান্টিজেনই কিন্তু, মানে থিওরিটিক্যালি যদি বলি, তাহলে যে কোনো অ্যান্টিজেনই কিন্তু অ্যালার্জেন হতে পারে, ঠিক আছে। কারণ দেখবি যে এক একজন মানুষের এক একটা মানে মলিকিউল বা এক একটা জিনিসের থেকে অ্যালার্জি থাকে। কারোর ডিমের প্রোটিন, মানে এগ প্রোটিন থেকে অ্যালার্জি থাকে, কারোর ফিশ প্রোটিন থেকে অ্যালার্জি থাকে, কারোর হয়তো ডাস্ট থেকে অ্যালার্জি থাকে, এরকম বিভিন্ন রকমের কম্পাউন্ড থেকে বিভিন্ন লোকের অ্যালার্জি থাকতে পারে, ঠিক আছে। এবার জিনিসটা কি হয়, যে এই অ্যালার্জেনটা কেন অ্যালার্জেন হয়ে ওঠে, তার আগে যেটা বুঝতে হবে যে এই যে অ্যালার্জেন যার সঙ্গে বাইন্ড করে, যে অ্যান্টিবডির সঙ্গে করলে যে এই যে রিয়াকশনসগুলো হয়, সেটা হচ্ছে আইজিই অ্যান্টিবডি, অন্য অ্যান্টিবডি কিন্তু নয়। মানে আইজিজি এর সঙ্গে অ্যালার্জেন বাইন্ড করতেই পারে, মানে সেই অ্যালার্জেনের এপিটোপের সাথে আইজিজিও বাইন্ড করতে পারে, বাট তাহলে কিন্তু এই হাইপার সেন্সিটিভ রিয়াকশন হবে না। হাইপার সেন্সিটিভ রিয়াকশন হতে গেলে তার ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্ট হচ্ছে অ্যালার্জেনের সাথে আইজিই কে বাইন্ড করতে হবে। এবার এই আইজিই মোস্টলি সিক্রেটেড হয়, মানে নর্মাল কন্ডিশনে সিক্রেটেড হয় হচ্ছে যখন প্যারাসাইটিক ইনফেকশন হয়, ঠিক আছে। তো প্যারাসাইটিক ইনফেকশন হলে আইজিই মোস্টলি সিক্রেটেড হয়, এবং যখন এই প্যারাসাইটটা মানে ফাইনালি সিস্টেম, আমাদের বডি সিস্টেম থেকে ক্লিয়ার্ড হয়ে যায়, তখন আবার আইজিই সিক্রেশনটা কমে যায়, ঠিক আছে। কিন্তু কিছু কিছু মানুষ আছেন যাদের মানে কিছু নন প্যারাসাইটিক যে অ্যান্টিজেন, যাদেরকে অ্যালার্জেন অ্যাকচুয়ালি এখানে বলা হয়, সেই নন প্যারাসাইটিক অ্যান্টিজেনের জন্য হাই অ্যামাউন্ট অফ আইজিই সিক্রেশন হয়, ঠিক আছে। মানে নর্মাল কন্ডিশনে যদি নর্মালি আমরা বলি, তাহলে নন প্যারাসাইটিক অ্যান্টিজেন কিন্তু আইজিই সিক্রেশন নর্মালি করায় না, ঠিক আছে। আইজিজি সিক্রেট করায় বা এরকম আইজিডি সিক্রেট করাতে পারে, এই ধরনের অ্যান্টিবডি সিক্রেট করায়, কিন্তু আইজিই সিক্রেট করায় না। কিন্তু কিছু পার্সনস, মানে সাম পার্সনস আর দেয়ার, যারা নন প্যারাসাইটিক অ্যান্টিজেনের জন্য হাই অ্যামাউন্ট অফ আইজিই সিক্রেট করে, এটাকে বেসিক্যালি অ্যাটোপি বলে, ঠিক আছে। মানে এই টার্মটাকে অ্যাটোপি বলে। তো
অ্যাটোপি জিনিসটা কি সেটা একটু ভালো করে মাথায় রাখবি। এবং এই নন প্যারাসাইটিক অ্যান্টিজেন যারা আইজিই সিক্রেট করিয়ে হাইপার সেন্সিটিভ টাইপ 1 রিয়াকশন স্টিমুলেট করতে পারে তাদেরকেই আমরা অ্যালার্জেন বলি, যদি মানে অ্যালার্জেনের ডেফিনেশন বলা হয়, ঠিক আছে। এবং এই অ্যাটোপি ব্যাপারটা বা হাইপার সেন্সিটিভিটি ব্যাপারটা মানে টাইপ 1, সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই হেরিডিটারি হয়, ঠিক আছে। নট নেসেসারিলি সমস্ত হাইপার সেন্সিটিভিটি মানে সবার মধ্যে মানে যার যার মধ্যে হাইপার সেন্সিটিভিটি দেখা যাচ্ছে সবার হেরিডিটারি হতেই হবে তার কোনো মানে নেই, কিন্তু দেখা যায় অনেক সময় হেরিডিটারি হয়, ঠিক আছে। আবার অনেকের লেটার অন ইন লাইফ গিয়ে অনেক অ্যান্টিজেনের মানে অ্যালার্জেনের জন্য মানে হাইপার সেন্সিটিভিটি মানে গ্রো করে, ঠিক আছে। সেটা হয়তো ফ্যামিলির মধ্যে রান করে না, কিন্তু সেই স্পেসিফিক ইন্ডিভিজুয়ালের মধ্যে সেই ব্যাপারটা তৈরি হয়, সেটাও হতে পারে। ওকে, তো বেসিক্যালি যেটা হয় সেটা এখানে একটা ওরা জিস্ট বলেছে ইনিশিয়ালি, সেটা হচ্ছে যখন এই অ্যালার্জেনটা দুটো এরকম পাশাপাশি আইজিইর সঙ্গে বাইন্ড করে, সরি এটা হচ্ছে প্রথমেই যে অ্যালার্জেনটা সেটা বি সেলের মানে যে সারফেস অ্যান্টিবডি তাদেরকে ক্রসলিঙ্ক করে, ঠিক আছে। ক্রসলিঙ্ক করালে কি হয়, এবার বি সেল যা প্রলিফারেট মানে অ্যান্টিজেনের সঙ্গে বাইন্ড করে প্রলিফারেট করছে, ডিফারেন্সিয়েট করছে, সেগুলো হয়, সেগুলো আলাদা, সেই দিকটায় এখন যাওয়া হচ্ছে না। এখন যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে অ্যালার্জেনটা এটা কিন্তু এই রিসেপ্টরের সঙ্গে যখন বাইন্ড করে তখন ইন্টারনালাইজড হয়, ঠিক আছে। ইন্টারনালাইজড হওয়ার পর কি হয়, বেসিক্যালি এই যে অ্যালার্জেনটা এটা মানে ফ্র্যাগমেন্টেড হয় ক্লাস 2 এমএসসির সঙ্গে ও সেল সারফেসে এক্সপ্রেসড হয়, ঠিক আছে। এবং তার সঙ্গে টি হেল্পার সেল বাইন্ড করলে কি হয়, টি হেল্পার সেল কি করে, এটা যদি অ্যালার্জেন হয় বা প্যারাসাইটিক প্রোটিন হয় ইন দ্যাট কেস, তখন টি হেল্পার সেল কি করে IL-4 সিক্রেট করে, ঠিক আছে। এবার IL-4 সিক্রেট করলে কি হয়, এই যে বি সেল থেকে যে প্লাজমা সেলটা তৈরি হয় সেটা আইজিই প্রডিউস করে, ঠিক আছে। প্লাজমা সেল কোন ধরনের অ্যান্টিবডি তৈরি করবে মানে কোন ক্লাসের অ্যান্টিবডি তৈরি করবে সেটা ডিপেন্ড করে ও কোন মানে মানে সাইটোকাইন সিগন্যালটা পাচ্ছে তার উপরে, ঠিক আছে। এই জিনিসটা আবার দেখবি সাইটোকাইনের চ্যাপ্টারেও আছে, তো ওই জন্য সাইটোকাইনের চ্যাপ্টারটা আমি পরে একবার একটা জিস্ট হিসেবে বলবো। তো এই প্লাজমা সেল যখন আইজিই সিক্রেট করে তখন কি হয়, এই আইজিই গুলো এই মাস্ট সেল মানে সেন্সিটাইজড মাস্ট সেল যদি হয় তাহলে তার যে এফসি রিসেপ্টর তার সঙ্গে গিয়ে বাইন্ড করতে পারে, ঠিক আছে। আইদার বাইন্ড করে থাকে দেন অ্যালার্জেন এসে ক্রসলিঙ্ক করায়, অথবা অ্যালার্জেন অ্যান্টিবডিকে এরকমভাবে ক্রসলিঙ্ক করায় করে এই দুটো অ্যান্টিবডি দুটো এফসি রিসেপ্টরে বাইন্ড করে, দুটোই হতে পারে, ঠিক আছে। যখনই এই দুটো হয়, এই জিনিসটা হয় বেসিক্যালি, তখন কি হয় এর মধ্যে একটা সেল সিগন্যালিং শুরু হলে সেল সিগন্যালিংটা কী হয় সেটা আমি পরে ডিটেলে বলছি। শুরু হলে বেসিক্যালি মাস্ট সেলের ডিগ্রানুলেশন হয়, ঠিক আছে। যে গ্র্যানিউলসগুলো আছে এর মধ্যে সেগুলো বেসিক্যালি তাদের এক্সোসাইটোসিস হয় এবং ওরা বিভিন্ন রকম প্রোডাক্ট সিক্রেট করলে এবং তার মধ্যে বললাম যেটা হিস্টামিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, লিউকোট্রিন, বিভিন্ন রকম সাইটোকাইন এগুলো থাকে। এবার হিস্টামিন বা লিউকোট্রিনের যে ফাংশন সেটাই এখানে মেজর হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে স্মুথ মাসেল কনস্ট্রিকশন করায়, ভ্যাসোডাইলেশন করায়, মিউকাস গ্ল্যান্ডের সিক্রেশন বাড়িয়ে দেয়, সেন্সরি নার্ভ এন্ডিংসকে অ্যাক্টিভেট করে দেয়, তাই জন্য অনেক সময় ব্যথা হয় বা এগুলো হয়, ঠিক আছে। বা ইওসিনোফিলকে অ্যাট্রাক্ট করতে পারে,
তো সেগুলো আমরা আবার পরে একটু ডিটেলে আবার ডিসকাস করব। তো এইটা হচ্ছে বেসিক্যালি জিস্ট। এবার হচ্ছে যে একটু ডিটেলে যদি আমরা জিনিসটাকে স্টাডি করি, তাহলে এবার এখানে অনেক মানে টেক্সটের মধ্যে অনেক ধরনের অ্যান্টি অ্যালার্জেনের কথা ডিটেলে বলেছে, তাদের বিভিন্ন ফাইন ডিটেলস দিয়েছে, ওগুলো দরকার নেই, ওগুলো না জানলেও চলবে বা মনে রাখতে পারবি না ওইভাবে। তো যেটা এখান থেকে মনে রাখার বিষয় সেটা হচ্ছে এই যে মানে প্রথম যখন এই টাইপ 1 হাইপার সেন্সিটিভিটিকে ডিসকভার করা হয়েছিল বা ডিটেক্ট করা হয়েছিল, সেটা হয়েছিল 1921-এ। ঠিক আছে, এই কে প্রাউসনিটস, মেবি এটাই প্রোনাউন্সিয়েশন, আর এইচ কার্সনার, এরা দুজন মিলে এই ব্যাপারটাকে দেখিয়েছিলেন। তো তাই জন্য এটাকে পিকে রিয়াকশন বলা হতো। ঠিক আছে, এবং এখনও এটাকে পিকে রিয়াকশনই বলা হয়। এবং যখন ওই তোরা হয়তো শুনেছিস যে কারোর অ্যালার্জি টেস্ট করা হবে, যে অ্যালার্জি হচ্ছে অ্যালার্জি টেস্ট করা হবে, তো তাকে বিভিন্ন অ্যালার্জেন দিয়ে ট্রাই করা হয়, কোনটায় অ্যালার্জিক রিয়াকশন হচ্ছে দেখা হয়, সেটা এই পিকে রিয়াকশনটাই করা হয়। তো যেটা করা হয় সেটা হচ্ছে মানে হাতের স্কিনে, মানে এখানে ছবিটা আছে আই গেস, এক মিনিট, হ্যাঁ, এরকম হাতের মানে 4 আউন্সের স্কিনে কি করা হয়, ধর যেগুলো সাসপেক্টেড মানে অ্যালার্জেন, সেগুলো বেসিক্যালি ইচ করা হয় হাতের, মানে কি বলবো, মানে ঘষে দেওয়া হয় বেসিক্যালি, সোজা কথায় বললে। তো এরকম সাম ডিস্টেন্সে এগুলো এরকম মানে ইচ করে দেওয়া হয়। যে যে জায়গাগুলোতে এরকম ফ্লেয়ার হয়, মানে লাল হয়ে যায়, ফুলে যায়, সেই সেই যে মানে অ্যালার্জেনগুলো, তার মানে কি হচ্ছে, মানে সেগুলোই বেসিক্যালি ওই পার্সনের জন্য অ্যালার্জেন, মানে তারা সেই কম্পোনেন্টগুলো বেসিক্যালি সেই ইন্ডিভিজুয়ালের মধ্যে একটা হাইপার সেন্সিটিভ রিয়াকশন প্রডিউস করার ক্ষমতা রাখে। ঠিক আছে, এখানে যেমন দেখা যাচ্ছে গ্রাস থেকে হচ্ছে, গ্রাসের ক্ষেত্রে এরকম ফুলে এটা যাচ্ছে। আমার হয়ে গেছে দাদা, এটা হয়ে গেছে? আমার ছোটবেলায় 2-3 বার হয়েছে। আচ্ছা, তো মানে তুই পার্সোনালি জানিস জিনিসটা, তার মানে তো হ্যাঁ, এইটাই বেসিক্যালি মানে পিকে রিয়াকশন। ঠিক আছে, মুভির সময় গুলিয়ে ফেলিস না, বাট মুভির নাম দিয়ে যদি মনে রাখতে পারিস খুব ভালো। তো পিকে মুভিটা কেমন হয়েছে সেটা নিয়ে আর আমি ডিসকাস করব না, যাই হোক, বাট পিকে রিয়াকশনটা খুব ইম্পর্টেন্ট। এবং মানে এটা যেমন কি বলবো মানে ডেইলি লাইফে ইম্পর্টেন্ট, সেরকম এক্সামের জন্যও ইম্পর্টেন্ট, কারণ এক্সামে এটা অনেক সময় দেয় যে এরকম রিয়াকশনকে কি রিয়াকশন বলে, অথবা পিকে রিয়াকশনটা কি সেই হিসেবেও দেয়। তো এটা একটু মনে রাখিস। তো তখন এত কিছু জানা ছিল না 1921-এ, যে কোন অ্যান্টি বডির জন্য এটা হয় বা কি এক্স্যাক্টলি হয় না হয় সেলুলার সিগন্যালিং। তো তখন এই জিনিসগুলোকে এই পিকে অ্যান্টিবডি বলা হতো, বা মানে যেটা কি বলবো কালপ্রিট, সেটাকে পিকে অ্যান্টিবডি বলা হতো বা রিএজেন্টস বলা হতো। পরে দেখা গেছিল যে দেখানো হয়েছিল যে সেটা অ্যাকচুয়ালি আইজিই, এবং সেটা অ্যাকচুয়ালি এই রিয়াকশনসগুলো করায়। এবং সেটা এখানে বলেছে যে কী করে ডিসকভার করা হয়েছে না হয়েছে, এগুলো অতটা দরকার নেই, মানে না পড়লেও চলবে। যেটা এখানে এবার একটু দেখা দরকার সেটা হচ্ছে যে অবভিয়াসলি বললাম যে মাস্ট সেল অ্যান্ড বেসোফিল এই ডিগ্রানুলেশনগুলো করে। এবং এখানেই একটা জিনিস মানে মানে বোঝা দরকার, সেটা হচ্ছে যে এই যে যার এই বেসিক্যালি কোনো একটা কম্পোনেন্ট, মানে ধর এগ প্রোটিন তো সবার জন্য অ্যালার্জেন নয়।
মানে ধর কোনো একটা ভাইরাস, মানে কমন কোল্ডের যে ভাইরাস, সেটা কিন্তু সবার জন্যই মানে কি বলবো একটা পোটেনশিয়াল থ্রেট। যার বডিতে ঢুকবে তার বডিতেই কিন্তু সিজনাল ফ্লু হতে পারে, ঠিক আছে? কিন্তু এই অ্যালার্জেনগুলো কিন্তু সবার জন্য একরকম নয়। অ্যালার্জেনগুলো বেসিক্যালি যদি প্রোটিন হয়, মানে মেনলি এগুলো প্রোটিনই হয়, প্রোটিনগুলো কারোর ক্ষেত্রে অ্যালার্জেন, কারোর ক্ষেত্রে আবার অ্যালার্জেন নয়, নর্মাল প্রোটিন। সেটা কেন হয়? তার অনেক কটা কারণ আছে, ঠিক আছে? একটা কারণ হচ্ছে যে যারা জেনেটিক্যালি প্রিডিসপোজড হয় কোনো একটা প্রোটিনের জন্য, মানে প্রোটিন টু বি অ্যালার্জেন, ঠিক আছে, যারা প্রিডিসপোজড হয় তাদের ক্ষেত্রে দেখা যায় যে প্রথমত তাদের মানে যে অনেকের ক্ষেত্রে যেটা দেখা যায় যে সার্কুলেটিং যে ইওসিনোফিল, ঠিক আছে, বা হ্যাঁ সার্কুলেটিং ইওসিনোফিল বা বেসোফিল, এদের অ্যামাউন্টটা বেশি হয়, ঠিক আছে? তারপরে যেটা আর একটা রিজন, সেটা হচ্ছে এই যে আইজিই প্রোডাকশন অ্যান্ড সিক্রেশন, সেটা নর্মাল মানে অন্য কোনো যারা প্রিডিসপোজড নয় তাদের থেকে বেশি হয় প্রিডিসপোজড পার্সনে। এবং অ্যান্টিজেন স্পেসিফিক যে আইজিইটা, সেটা সার্কুলেশনে মানে অ্যালার্জেন স্পেসিফিক যে আইজিইটা, সেটা সার্কুলেশনে বেশি থাকে, ঠিক আছে? এইটা গেল আর একটা কারণ। থার্ড যে রিজনটা, সেটা হচ্ছে এই হাই অ্যাফিনিটি আইজিই রিসেপ্টর, ঠিক আছে? এই হাই অ্যাফিনিটি আইজিই রিসেপ্টর থাকে হচ্ছে বেসোফিল আর মাস্ট সেলের সারফেসে, ঠিক আছে? যারা মানে জেনেটিক্যালি প্রিডিসপোজড হয় কোনো একটা অ্যালার্জেনের জন্য, তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে এই যে হাই অ্যাফিনিটি রিসেপ্টরটা, এটারও সারফেস এক্সপ্রেশন নর্মাল কোনো একটা নন প্রিডিসপোজড পার্সনের থেকে বেশি হয়, ঠিক আছে? এরকম দুটো তিনটে রিজনের জন্যই কিন্তু কোনো একজন মানে কোনো একটা কম্পাউন্ড বা কোনো একটা প্রোটিনের জন্য প্রিডিসপোজড হয় দ্যাট প্রোটিন টু বি অ্যালার্জেন, ঠিক আছে? এই পয়েন্টসগুলো একটু মাথায় রাখিস, অনেক সময় কোয়েশ্চেনে পয়েন্ট হিসেবে দিতে পারে, হুইচ আর দ্য মানে ফলস বা কোনগুলো ট্রু এই হিসেবে স্টেটমেন্ট হিসেবে দিতে পারে এই জিনিসগুলো। এবার এতক্ষণ আমরা যেটা বললাম যে এই যে অ্যান্টিবডি বাইন্ড করে থাকে মাস্ট সেলের এফসি রিসেপ্টর, এবং তার সঙ্গে অ্যালার্জেন বাইন্ড করলে তখন গিয়ে এই মাস্ট সেলের মধ্যে সেল সিগন্যালিং হয় এবং ডিগ্রানুলেশন হয়। এই অ্যান্টিবডি ছাড়াও কিছু মানে ওই কমপ্লিমেন্ট সিস্টেমের কম্পোনেন্ট আছে যাদেরকে অ্যানাফাইলোটক্সিনস বলে বেসিক্যালি। মানে অ্যানাফাইলোটক্সিনস বলে কারণ অ্যানাফাইল্যাক্সিস করায়। অ্যানাফাইল্যাক্সিস মানে হচ্ছে বেসিক্যালি টাইপ 1 হাইপার সেন্সিটিভিটিটাকে অনেক সময় অ্যানাফাইল্যাক্সিসও বলে, ঠিক আছে? তো যারা এই অ্যানাফাইল্যাক্সিস করে তাদেরকে তাই জন্য অ্যানাফাইলোটক্সিনস বলে। তো এগুলোর মধ্যে পড়ে C3A, C4A, C5A, মানে যেগুলো বেসিক্যালি ওই পোর ফরমেশনে রোল প্লে করে না, যে কম্পোনেন্টগুলো মানে ক্লিভড হয়ে যেগুলো বলেছিলাম বেরিয়ে যায়, তো সেই কম্পোনেন্টসের মধ্যে C3A, 4A আর 5A এরা কিন্তু অ্যানাফাইলোটক্সিনস হিসেবে কাজ করে। এই অ্যানাফাইলোটক্সিনসগুলো কি হয় যে অনেক সময় ওদেরও আবার রিসেপ্টর আছে, ওরা ওদের রিসেপ্টরকে ক্রসলিঙ্ক করাতে পারে। তখনও কিন্তু যেসব পার্সনসরা প্রিডিসপোজড হয় তাদের কিন্তু এই মাস্ট সেলের ডিগ্রানুলেশন হয় বা এই ধরনের যে রিয়াকশনসগুলো সেগুলো হতে পারে। তো অ্যানাফাইলোটক্সিনস এবং অ্যালার্জেন অ্যান্টিবডি দুটোই মেডিয়েট করতে পারে মাস্ট সেলের ডিগ্রানুলেশন, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা আমি একটু পরে বলছি, কারণ এই ক্যালসিয়াম ইনফ্লাক্স এগুলো আগে একটু বুঝিয়ে নেওয়া দরকার। তো এই পুরো পোর্শনটা আমি একটু পরে ডিসকাস করছি। তার আগে যেটা আমি ডিসকাস করব সেটা হচ্ছে যে ইন্ট্রাসেলুলার ইভেন্টটা অ্যাকচুয়ালি হয় কি। টেক্সটে পুরো জিনিসটাকে, পুরো এই ছবিটাকে ডিটেলে মানে ডেসক্রিপটিভ ওয়েতে বলেছে, আমি মানে ফিগারেটিভলি মানে ফিগার দিয়ে বলে দিচ্ছি। সেটা হচ্ছে
এই যে হাই অ্যাফিনিটি যে এফসি রিসেপ্টরগুলো, এবং একটা জিনিস দেখ, এই হাই অ্যাফিনিটি যে এফসি রিসেপ্টর তার সঙ্গে কিন্তু ওর সাথেই একটা মানে গামা চেন থাকে, ঠিক আছে। আলফা চেনটা বেসিক্যালি অ্যালার্জেনকে মানে সরি অ্যান্টিবডি এফসি রিজনকে বাইন্ড করে, আর এই যে গামা চেন যেটা তার কিন্তু আইটেম থাকে। তো আইটেম মানেই সেল সিগন্যালিং। তো আর লো অ্যাফিনিটি আইজি রিসেপ্টরে কি হয়, ওর কিন্তু ওর সাথে এই কম্পোনেন্টসগুলো থাকে না, ওর হেল্পাররা কিন্তু থাকে না, ওর কিন্তু আলাদাভাবে এই আইটেমওয়ালা কিছু মেমব্রেন প্রোটিনকে রিক্রুট করতে হয়, কিন্তু হাই অ্যাফিনিটির সাথেই মানে আইটেম আছে, ঠিক আছে, মানে আইটেমের কম্পোনেন্ট আছে। তো এর সাথে অ্যান্টিবডি বাইন্ড করলে খুব কুইকলি সেল সিগন্যালিংটা স্টার্ট হয়ে যেতে পারে। তো কি হয় যে যখনই এরকম ক্রস লিঙ্কিং হয়, রিসেপ্টর ক্রস লিঙ্কিং, তখন এই আইটেমের সাথে মানে পিটিকে ইন্টারঅ্যাক্ট করে, ঠিক আছে, প্রোটিন টাইরোসিন কাইনেজ। তো আইটেম ফসফোরিলেটেড হয়, এবং আইটেম ফসফোরিলেটেড হলে থ্রু দেন কিছু মেডিয়েটার কি হয় যে অনেক কটা জিনিস হয়, আমি এক একটা করে বলছি, ঠিক আছে। একটা দিকে হচ্ছে ফসফোলাইপেজ সি অ্যাক্টিভেটেড হয়, ঠিক আছে। ফসফোলাইপেজ সি আমরা জানি PIP2 থেকে ড্যাগ আর IP3 ক্রিয়েট করে, ঠিক আছে। IP3 যখন ক্রিয়েটেড হয় তখনও ক্যালসিয়াম ইফ্লাক্স করা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, তো সাইটোপ্লাজমে ক্যালসিয়ামের অ্যামাউন্ট বেড়ে যায়। এই ক্যালসিয়াম কি হয়, এই যে গ্র্যানিউলসগুলো তার যে ফিউশন মেমব্রেনের সঙ্গে, সেটার জন্য এসেনশিয়াল, বেসিক্যালি ইম্পর্টেন্টও না, মানে অ্যাকচুয়ালি এসেনশিয়াল। মানে ক্যালসিয়াম যদি তুই ডিপ্লিট করে দিস তাহলে কিন্তু, বা এই ইন্টারাকশন ক্যালসিয়ামের সাথে এর ইন্টারাকশন যদি ইনহিবিট করে দিস এই রিসেপ্টরে, তাহলে কিন্তু এই ফিউশনটা হবে না। তো এটা IP3 এর কাজ হলো। এবার পিকেসি মানে ড্যাগ কি করে, পিকেসিকে অ্যাক্টিভেট করে। পিকেসি কি করে, পিকেসিও বেসিক্যালি এই গ্র্যানিউলগুলোর ফিউশনে হেল্প করে। বেসিক্যালি গ্র্যানিউলের সাথে কিছু প্রোটিন থাকে, মেমব্রেনের সাথে কিছু প্রোটিন থাকে, যারা ইন্টারাক্ট করে এই গ্র্যানিউলসগুলোকে মেমব্রেনের সাথে ফিউজ করায়, ঠিক আছে। তো ওই প্রোটিনগুলোকে অ্যাক্টিভেট করে, ওকে। আবার আরেকটা দিকে কি হয়, এই রিসেপ্টরগুলো যখন এই ক্রস লিঙ্কড হয় তখন অ্যাডেনাইলেট সাইক্লেজ অ্যাক্টিভেটেড হয়। অ্যাডেনাইলেট সাইক্লেজ অ্যাক্টিভেটেড হলে কি হয়, ATP থেকে CAMP তৈরি হয়। CAMP কি করে, প্রোটিন কাইনেজকে অ্যাক্টিভেট করতে পারে, মানে CAMPও প্রোটিন কাইনেজকে অ্যাক্টিভেট করতে পারে। তো সিমিলারলি এই প্রোটিন কাইনেজ সি এর মতো অন্যান্য প্রোটিন কাইনেজও এই গ্র্যানিউল ফিউশনে হেল্প করে। আলটিমেটলি দেখবি সবই গ্র্যানিউল ফিউশনে হেল্প করাটাই মেনলি এদের কাজ, ঠিক আছে। আচ্ছা, আর একটা দিকে কি হয়, এই PMT1 আর 2 অ্যাক্টিভেটেড হয়। এই PMT কি করে, এই ফসফাটিডাইল ইথানোলামিন থেকে, মানে ফসফাটিডাইল সেরিন টু ফসফাটিডাইল ইথানোলামিন, সেখান থেকে ফসফাটিডাইল কোলিন তৈরি করে, ঠিক আছে। কোলিন যখনই তৈরি হয়, ফসফাটিডাইল কোলিন যখন তৈরি হয়, ও দুটো পাথওয়েতে যায়। ফার্স্ট পাথওয়ে যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে ফসফোলাইপেজ A2 কি করে, এই ফসফাটিডাইল কোলিনকে লাইসোফসফাটিডাইল কোলিনে কনভার্ট করে দেয়, ঠিক আছে। এই লাইসোফসফাটিডাইল কোলিন কি করে, এই ক্যালসিয়াম চ্যানেল ফর্ম করতে হেল্প করে, ঠিক আছে। তো দেন এগেন এখান দিয়ে ক্যালসিয়াম ঢোকে, এটা আরও ফসফোলাইপেজ A2 কে অ্যাক্টিভেট করে এবং সেল ফিউশনে হেল্প করে, এইগুলো করে, ঠিক আছে। আর ফসফেটিডাইল কোলিন আর একটা পাথওয়েতে কি হয়, ফসফেটিডাইল কোলিন মানে অ্যাক্টস অ্যাজ অ্যান প্রিকারসর ফর অ্যারাকিডোনিক অ্যাসিড, ঠিক আছে। এই অ্যারাকিডোনিক অ্যাসিড যখন তৈরি হয় সেখান থেকে দুটো জিনিস তৈরি হয় অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে। একটা গ্রুপ অফ কম্পাউন্ডসকে লিউকোট্রিন বলে, ঠিক আছে, একটা গ্রুপ অফ কম্পাউন্ডসকে প্রোস্টাগ্ল্যান্ডিন বলে।
এখানে মেনলি মাস্ট সেল বা বেসোফিলে প্রোস্টাগ্ল্যান্ডিন D2টা তৈরি হয়, ঠিক আছে, সেটা সিক্রেটেড হয় আবার এরকম গ্র্যানুলস ফর্মিং। আর লিউকোট্রিন এর মধ্যে অনেক কটাই তৈরি হয়, মানে লিউকোট্রিন এ প্রথমে তৈরি হয় A4, তারপরে BCDE ওটার থেকে তৈরি হয়, এগুলো আবার সিক্রেটেড হয়, ঠিক আছে। আচ্ছা, এই জায়গাটা তোরা বুঝতে পারলি ঠিক মতো? এইখানটা কারোর কোনো কনফিউশন থাকলে আমাকে একটু বল। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে এই প্রোটিন কাইনেসগুলো কি করে, এই মাইক্রোটিবিউল এন্ড মাইক্রোফিলামেন্টকে অ্যারেঞ্জ করতেও এখানে হেল্প করে, মানে ওরাও বেসিক্যালি মানে টেক পার্ট করে এই গ্র্যানুল ফিউশনে, তো ওগুলোকেও এখানে প্রপার অ্যারেঞ্জমেন্ট দিতে হেল্প করে। আচ্ছা, কারোর কোনো ডাউট যদি না থাকে তাহলে আমি জিনিসটা থেকে একটু এগোচ্ছি। এবার ইন্ট্রাসেলুলার ইভেন্টসের এই ডেসক্রিপশনটাই এইগুলোকেই মানে ডেসক্রিপটিভলি আরো বলেছে, তো পড়তে পারিস। ঠিক আছে, এখানে অনেক নিটিগ্রিটি ডিটেলস আছে, যেমন এখানে একটা জিনিস বলা আছে যে এই যে সিএমপি যে ট্রানজিয়েন্টলি বেড়েছিল সেটা কিন্তু বেড়ে আবার কমেও যায়, ঠিক আছে, মানে বাড়ে হচ্ছে ট্রানজিয়েন্ট ইনক্রিজটা হয় হচ্ছে প্রোটিন কাইনেসকে অ্যাক্টিভেট করার জন্য, কিন্তু আবার কমে। যদি ইনকেস না কমে কোনোভাবে কোনো ড্রাগ দিয়ে যদি এই সিএমপি ডিক্রিজটাকে ব্লক করে দেওয়া হয় তাহলে কিন্তু আবার ডিগ্র্যানুলেশন ব্লকড হয়ে যায়, ঠিক আছে। তো অনেক সময় অ্যালার্জিক ডিসঅর্ডারকে ট্রিট করার জন্য এই সিএমপি লেভেলটাকে বাড়িয়ে দেওয়া হয়, বা সিএমপি যে আবার এএমপিতে কনভার্ট হয়ে যাচ্ছে সেই প্রসেসটাকে ব্লক করে দেওয়া হয়, তো তখন কি হয় যে এই ডিগ্র্যানুলেশনটা ব্লকড হয়ে যায়, ঠিক আছে। তো এই জিনিসটা যেমন একটু নিটিগ্রিটি ডিটেলসের মধ্যে পড়ে যাচ্ছে, এখান থেকে সবসময় মানে বেশিরভাগ সময় এখান থেকে কোশ্চেন আসে না, ঠিক আছে, তো তাই জন্য আমি অত নিটিগ্রিটিতেও যাচ্ছি না এইসব জিনিসের। এবার হচ্ছে কম্পাউন্ডসগুলো কি করে, যারা সিক্রেটেড হচ্ছে তারা এক্স্যাক্টলি কি করে। হিস্টামিন কি হয়, হিস্টামিন এখানে মোস্টলি হিস্টামিন বাইন্ড করার জন্য অনেক রিসেপ্টর আছে, মানে যেসব সেলে হিস্টামিন গিয়ে ফাংশনটা করছে তাদের অনেক রকম হিস্টামিন রিসেপ্টর আছে, মেনলি হিস্টামিন 1, H1, H2, H3 তিনটে হিস্টামিন রিসেপ্টর থ্রু আউট আমাদের বডিতে টিস্যু স্পেসে ডিস্ট্রিবিউটেড থাকে। কিন্তু এই টাইপ 1 হাইপার সেন্সিটিভিটির জন্য যে হিস্টামিন রিসেপ্টরটা যে হিস্টামিন রিসেপ্টরটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে H1 রিসেপ্টর, এবং এটা একটু মনে রাখবি, এটার থেকে অনেক সময় কোশ্চেন দেয়। তো H1 রিসেপ্টরের সাথে যখন হিস্টামিন বাইন্ড করে, তো যেখানে গিয়ে বাইন্ড করে সেখানে কি হয়, বিভিন্ন রকমের ফাংশন হয়। তো মেজর ফাংশন হচ্ছে হিস্টামিনের বাইন্ড করার পরে সেটা হচ্ছে একটা হচ্ছে এই গবলেট সেল থেকে মিউকাস সিক্রেশন বাড়িয়ে দেয়, ঠিক আছে। স্মুথ মাসেলের কি হয়, কনস্ট্রিকশন করে, তো তাই জন্য মানে ইন্টেস্টিনাল যে স্মুথ মাসেল বা ব্রঙ্কিয়াল যে স্মুথ মাসেল তাদের কনস্ট্রিকশন হয়। তো এই যে অ্যালার্জি হলে মানে বলে না যে অনেকের যে বিভিন্ন জিনিসের থেকে অ্যালার্জি আছে সেগুলো আইদার ইনহেল করা বা খাওয়া উচিত না, কারণ খেলে কি হয়, শ্বাসকষ্ট হয়, মানে বেসিক্যালি রেসপিরেশন আটকে যায়, অ্যাজমা হয়, মানে অ্যাজমেটিক অ্যাটাক হয়। এগুলো কেন হয়, এগুলো হয় তার কারণ হচ্ছে এই হিস্টামিন গিয়ে কি করে ব্রঙ্কিয়াল স্মুথ মাসেলকে কনস্ট্রিক্ট করিয়ে দেয়, এবং ব্রঙ্কিয়াল স্মুথ মাসেল কনস্ট্রিক্ট করিয়ে দিলে এয়ার প্যাসেজগুলো মানে বন্ধ হয়ে যায় বা খুব সরু হয়ে যায়, তো তাই জন্য শ্বাস নিতে কষ্ট হয় বা পেট ব্যথা করে, মানে পেটে মনে হয় যেন কেউ চিপে ধরছে,
সেই জিনিসগুলো হয় কারণ ইন্টেস্টিনাল স্মুথ মাসেলও কনস্ট্রিক্ট করে বা কন্ট্রাক্ট করে। উল্টো দিকে কি হয় যে ব্লাড ভেসেলের যে মাসেলসগুলো সেগুলোকে বেসিক্যালি রিল্যাক্স করিয়ে দেয়। ঠিক আছে, যেহেতু ব্লাড ভেসেলের মাসেল রিল্যাক্স হয়ে যায় তো বা সেই জন্য বা যে এপিথেলিয়াল সেলসগুলো তাদের পারমিয়াবিলিটি বাড়িয়ে দেয়, তো তাই জন্য কি হয় ব্লাড প্রেশার ফল করে যায়। ঠিক আছে, এবং এই যে স্কিনে যে ফুলে যায় না অ্যালার্জিক রিয়াকশন হলে, সেগুলো কারণ হচ্ছে যে যেহেতু ব্লাড ভেসেলের ভেনিউলসের পারমিয়াবিলিটি বাড়িয়ে দেয়, তাই জন্য মানে ইডিমা, এটাকে ইডিমা বলে বেসিক্যালি, মানে যে ওয়াটার মানে লিকুইড পোর্শন যেটা, ওয়াটার পোর্শন যেটা, সেটা বেসিক্যালি বেরিয়ে আসে, মানে ব্লাড ভেসেল থেকে টিস্যু স্পেসে চলে আসে, তো তাই জন্য ওখানে ওরকম ফুলে যায়। ঠিক আছে, তো এই জিনিসগুলো হিস্টামিন করে। এবার লিউকোট্রিন আর প্রোস্টাগ্ল্যান্ডিন কি করে? লিউকোট্রিন বেসিক্যালি হিস্টামিনের কাজটাকেই আরো ফর্টিফাই করে, মানে আরো বাড়িয়ে দেয়। ঠিক আছে, মানে প্রোস্টাগ্ল্যান্ডিন যে এই ব্রঙ্কিয়াল স্মুথ মাসেল বা ট্র্যাকিয়াল স্মুথ মাসেলকে কনস্ট্রিক্ট করিয়েছিল, সেটাকে লিউকোট্রিন আরো বাড়িয়ে তোলে কনস্ট্রিকশনটাকে। এবং লিউকোট্রিন বেসিক্যালি আরো বেশি পোটেন্ট হিস্টামিনের থেকে। ঠিক আছে, মানে 1000 টাইমস বেশি পোটেন্ট এখানে লেখা আছে। আর প্রোস্টাগ্ল্যান্ডিন বেসিক্যালি ওই ভ্যাসোডাইলেশন বা এই ধরনের কাজগুলো করে। ঠিক আছে, প্লেটলেট এগ্রিগেশন, ভ্যাসোডাইলেশন এগুলো করে মোস্টলি। তো এই প্রোস্টাগ্ল্যান্ডিন, লিউকোট্রিন আর হিস্টামিন, এদের সিক্রেশনের ফলে যেটা মানে ফিনোটিপিক্যালি যেটা হয় বা বোঝা যায়, সেটা হচ্ছে প্রথমত যেহেতু ব্রঙ্কিয়াল স্মুথ মাসেল কন্ট্রাক্ট হচ্ছে, তাই জন্য শ্বাসকষ্ট হয়, অ্যাজমেটিক অ্যাটাক হয়। ব্লাড ভেসেল মানে মাসেলকে রিল্যাক্স করা, তাই জন্য ব্লাড প্রেশার ফল করে যায়। ব্লাড প্রেশার ফল করার জন্য অজ্ঞান হয়ে যায় অনেকে, বা মাথা ঘুরতে থাকে, এই ধরনের প্রবলেমগুলো হয়। তো এগুলোকে সব কিন্তু একসাথে মানে সিস্টেমিক শক বলে। এবং সিস্টেমিক শক অনেক ধরনের হয়, অনেক অনেক ধরনের ইন সেন্স সিস্টেমিক শক অনেক কম্পাউন্ড আলাদা আলাদা কম্পাউন্ড মেডিয়েটেড হয়। অনেক সময় ব্যাকটেরিয়াল সেলুলার কম্পোনেন্ট থেকেও সিস্টেমিক শক হতে পারে। তো যেহেতু এটা মানে অ্যালার্জেন বা অ্যানাফাইলোটক্সিনসের জন্য হয়, তাই জন্য এটাকে অ্যানাফাইল্যাকটিক শক বলে। ঠিক আছে, বা সিস্টেমিক অ্যানাফাইল্যাক্সিস বলে। তো এইটা যদি রিয়াকশনসগুলো সিস্টেমিক লেভেলে হয়, তাহলে তাকে সিস্টেমিক অ্যানাফাইল্যাক্সিস বা অ্যানাফাইল্যাকটিক শক বলে। ঠিক আছে, এইগুলো অনেক কিছু এখানে লেখা আছে অ্যানাফাইল্যাকটিক শকের ব্যাপারে, অত কিছু না পড়লেও চলবে, জাস্ট যেটুকু বললাম সেটুকু মাথায় রাখবি। লোকালাইজড অ্যানাফাইল্যাক্সিসও হতে পারে, যেটাকে অ্যাটোপি বলে, মানে ক্লিনিক্যালি। তার মধ্যে বিভিন্ন রকম জিনিস পড়ে, মানে যেখানে হচ্ছে, যে রিজনে হচ্ছে বডি, তার উপরে এগুলোর নাম। অ্যালার্জিক রিনাইটিস মানে বেসিক্যালি এটা ইউএস পপুলেশনে খুব কমন, বা মানে কোল্ড কান্ট্রিজ যেগুলো, সেখানে খুবই কমন। মানে ওই যে আপার রেসপিরেটরি, মানে বেসিক্যালি এখানে ন্যাজাল বা আপার রেসপিরেটরি ট্র্যাক্টের যে মিউকাস সিক্রেশন বেড়ে যায়, তো ওই জন্য মানে যেটাকে বলে নাক দিয়ে জল পড়া বা এই জিনিসটা, মানে সেটাই হচ্ছে অ্যালার্জিক রিনাইটিস। বা হাঁচি হওয়া বারবার, বা কনজাংটিভাইটিস মানে চোখ ফুলে যাওয়া, কনজাংটিভাইটিস হওয়া, এইগুলো হয়। ঠিক আছে, তো এটা অতটা মানে লাইফ থ্রেটনিং কিছু না, কিন্তু ইরিটেটিং। ঠিক আছে, রানি নোজ হয় সবসময়, এই ব্যাপারটার জন্য এটা ইরিটেটিং। তো বাট এটা কিছু ড্রাগস আছে যেগুলো নিলে কন্ট্রোলে থাকে। ঠিক আছে, আরেকটা হতে পারে যেমন এই রেসপিরেটরি ট্র্যাক্টেরই প্রবলেম, সেটা হচ্ছে অ্যাসমা। এবং অ্যাজমার সঙ্গে কিন্তু অ্যানাফাইল্যাকটিক শককে গুলিয়ে ফেলিস না, কারণ অ্যাজমাটা কিন্তু লোকালাইজডই। মানে অ্যানাফাইল্যাকটিক শক যখন হয়
বা সিস্টেমিক অ্যানাফাইল্যাক্সিস হয় তখন অ্যাজমা হতে পারে, মানে সেটা সিস্টেমিক অ্যানাফাইল্যাক্সিস হলে সব কিছুই হবে এগুলো, ঠিক আছে, যেগুলো আমরা লোকালাইজডে দেখছি। কিন্তু অনেকের ক্ষেত্রে যেমন ধর রানি নোজ হয় না বা ডার্মাই মানে স্কিন প্রবলেম হয় না, জাস্ট অ্যাজমাই হয় মানে অ্যালার্জেনের জন্য, ঠিক আছে। অনেকের ক্ষেত্রে যেটা হয় যে কন্ট্যাক্ট ডার্মাইটিস হয় বা অ্যাটোপিক ডার্মাইটিস হয় বেসিক্যালি, বা এটাকে অ্যালার্জিক এক্সেমাও বলে। তো এটা কি হয় যে ধর ওই আমার যেমন আছে মানে ডাস্ট অ্যালার্জি আছে, বাট সেটা স্কিন লেভেলে মোস্টলি, মানে আমার ওরকম ডাস্ট থেকে অ্যাজমা বা ওই জিনিসগুলো হয় না, আমার জাস্ট স্কিনে ওরকম ফুলে যায়, লাল লাল হয়ে যায়, ওই প্রবলেমটা হয়। এবং ডাস্ট মানে কিন্তু এখানে যে মানে এখানে অনেকের একটা ভুল ধারণা আছে, ডাস্ট মানে অনেকে ভাবে যে জাস্ট যে ডাস্ট পার্টিকেল, সেগুলো অ্যাকচুয়ালি ডাস্ট থেকে যে অ্যালার্জিটা হয় সেটা মানে পিওর যে ডাস্ট পার্টিকেল, ঠিক আছে, ইনঅর্গানিক যে ডাস্ট পার্টিকেল সেটার জন্য হয় না। ডাস্ট অ্যালার্জিটা হয় তার কারণ ওই ডাস্ট পার্টিকেলের সঙ্গে বেসিক্যালি মাইটসের ফিসিসের পার্টিকেলস, মানে ওর যে প্রোটিন ফিকাল প্রোটিনস ওগুলো, বা মাকড়সার জাল বা ওদের যে প্রোটিনসগুলো ওগুলো মানে কনজুগেটেড হয়ে থাকে। তো তাই জন্য ওই কম্পোনেন্টসগুলো থেকে বেসিক্যালি ডাস্ট অ্যালার্জি হয়। পিওর ডাস্ট থেকে কিন্তু অ্যালার্জি অ্যাকচুয়ালি হয় না। ওকে, তো স্কিনে হলে এটাকে অ্যালার্জিক এক্সিমা বা অ্যাটোপিক ডার্মাইটিস বলে। ফুড অ্যালার্জিস হয়, এবং এবার ফুড অ্যালার্জিসটা বেসিক্যালি অবভিয়াসলি বুঝতে পারছি খাবার যখন তখন গ্যাস্ট্রোইন্টেস্টিনাল প্রবলেমই হবে। তো ফুড অ্যালার্জি হলে ওই ভমিটিং হয় বা ডায়রিয়া হতে পারে, এই ধরনের প্রবলেমসগুলো হয়। তো এগুলো হচ্ছে লোকাল অ্যালার্জি বা লোকাল প্রবলেমস। যখন সিস্টেমিক প্রবলেম হয় তখন সব কিছু হয়, প্লাস তার সাথে এই সব কিছুর সাথে যেটা হয় সেটা হচ্ছে ব্লাড প্রেশার ফল করে যায়, ঠিক আছে, এবং সেটা অ্যাকচুয়ালি ডেঞ্জারাস। আচ্ছা, এই লেট ফেজ রিয়াকশনটা আমি একটু মানে পরে ডিসকাস করব। মানে আমি আগে টোটাল 4টে যে হাইপার সেন্সিটিভ রিয়াকশন সেগুলো আগে পড়িয়ে নেবো, তারপরে লেট ফেজটা আসবো, কারণ এটার সঙ্গে অনেকটা ওই টাইপ 4-এর কিছু রিলেশন আছে, ঠিক আছে, বা কিছু সিমিলারিটিস আছে। মানে লেট ফেজটা বেসিক্যালি যদি এই যে অ্যালার্জিক প্রবলেমটা এটা সাস্টেন করে মানে অনেকটা সময় ধরে, তখন লেট ফেজ রিয়াকশনটা স্টার্ট হয়। আচ্ছা, এই টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি বিভিন্ন রকম কম্পাউন্ডসে রেগুলেটেড হয়, এখানে অনেক ডিটেল দেওয়া আছে, এত ডিটেল মনে রাখার দরকার নেই। জাস্ট এইটুকু মনে রাখবি যে এই যে টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি এটা ডিপেন্ড করা হচ্ছে মানে অনেক সময় বা বেশিরভাগ ক্ষেত্রেই যদি বলি এটা ডিপেন্ড করা হচ্ছে কারুর মানে আগের যে 3টে ফ্যাক্টর বলেছিলাম সেগুলো তো আছেই, তার সাথে যেটার উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে TH1 আর TH2 এর ব্যালেন্সের উপর, রেশিওর উপর, ঠিক আছে। কারণ কি, কারণ TH1 কি হয়, এই যে হাইপার সেন্সিটিভ যে রেসপন্সটা সেটাকে রিডিউস করে, ওয়ারাস TH2 বাড়িয়ে তোলে। এবং এইটা খুব ভালো করে মনে রাখবি, কারণ কোশ্চেনে অনেক সময় দেয় যে টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি কোন টি হেল্পার সেল মেডিয়েটেড বা এনহ্যান্স করে, ঠিক আছে, সেটা করে কিন্তু TH2, কারণ দেখ TH2 IL-3, 4, 5, 10 সিক্রেট করে। এবং আমি বলেছিলাম যে IL-4 কি হয়, যে বি সেল থেকে যে প্লাজমা সেলটা ফর্ম করায় সেটা IgE মানে সিক্রেট করে। তো তাই জন্য TH2 বেসিক্যালি কোনো একটা পার্সনকে কোনো একটা কম্পাউন্ডের জন্য টাইপ 1 হাইপার সেন্সিটিভিটির দিকে ঠেলে দেয়, ঠিক আছে। তো যেসব তো এই ক্ষেত্রে একটা থিওরি আছে, যেগুলো ধর আন্ডার ডেভেলপড বা ডেভেলপিং কান্ট্রিজ, যেখানে ধর
লোকজন বেশিরভাগ সময় কোনো না কোনো একদম ছোটবেলার থেকেই বিভিন্ন রকম অ্যান্টিজেন বা প্যারাসাইট বা প্যাথোজেনের মানে কন্ট্যাক্টে আসে, তাদের TH1টা বেশি থাকে। ঠিক আছে, কারণ তাদের প্যারাসাইট ঠিক বলবো না, কারণ বিভিন্ন রকমের প্যাথোজেনই বলা ভালো, বিভিন্ন রকম প্যাথোজেনকে ট্যাকল করতে হয়। ঠিক আছে, ওয়ারেস মানে ডেভেলপড কান্ট্রিজে যেখানে এই প্যাথোজেনের প্রবলেমটা অতটা নেই, তাদের ক্ষেত্রে কি হয় যে TH1টা কমে যায়, যেহেতু TH1 এর অতটা দরকার হয় না, এবং TH2টা বেড়ে যায়। ঠিক আছে, যেহেতু এই TH2টা তাদের ক্ষেত্রে বেশি থাকে, তাই জন্য যেগুলো ডেভেলপড কান্ট্রিজ মানে, এবং ডেভেলপড কান্ট্রিজ গুলো ফর্চুনেটলি আর আনফর্চুনেটলি কোল্ড রিজনেই পড়ে, মানে ধর US বা ইউরোপ, এদের কি হয়, এদের যারা মানে এখানে যে ধর একটা বাচ্চা জন্মাচ্ছে, সে কিন্তু খুব একটা বেশি প্যাথোজেনের মানে কানেকশনে আসে না, তাই জন্য তাদের TH2টা ছোটবেলা থেকে বেশি হয়ে যায়। তো তাই জন্য তারা প্রিডিসপোজড হয়ে যায় মানে অ্যালার্জিক প্রবলেমসের জন্য। ঠিক আছে, তো এইটা একটু মনে রাখবি। এবং এই TH2 এবং সাইটোকাইন্স গুলো মনে রাখলে এখানে মেনলি চলবে, এখানে আর কিছু খুব একটা মনে রাখার দরকার নেই। ঠিক আছে, এবং অবভিয়াসলি TH2 যেরকম IL4 সিক্রেট করে IgE সিক্রেশন বাড়িয়ে দিচ্ছে, TH1 যদি বেশি থাকে তাহলে ও IFN গামা সিক্রেট করে, এবং IFN গামা কি করে, IgE প্রোডাকশনটাকে উল্টো মানে কমিয়ে দেয়। ঠিক আছে, এবার মেথডস গুলোর অতটা মানে ওরকম ভাবে ডিটেলে পড়ার দরকার নেই। মেইনলি যেটা আমি ওই পিকে রিয়াকশনের থ্রু দিয়ে বোঝা যায়, যে ডিটেক্ট করা যায় অ্যালার্জেনকে, সেটা তো বলে দিলাম আগেই। তোরা যদি পড়তে চাস সেগুলো দেখতে পারিস একবার, মানে প্রসিডিউরস ফর অ্যাসেসিং টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি, বাট এগুলো খুব একটা দরকার নেই, মানে এক্সাম পারপাসে দরকার নেই। আচ্ছা, এবার অবভিয়াসলি টাইপ 1 হাইপার সেন্সিটিভিটিকে কন্ট্রোল করার জন্য বিভিন্ন রকম ড্রাগস আছে। ঠিক আছে, এবং যেহেতু টাইপ 1 হাইপার সেন্সিটিভিটির জন্য এতগুলো স্টেপ আছে, মানে মানে মাল্টিপল স্টেপস পার করে তারপরে গিয়ে হাইপার সেন্সিটিভিটি হয়, তো সেই কারণে হাইপার সেন্সিটিভিটিকে কন্ট্রোল করার জন্য কিন্তু বিভিন্ন রকমের ড্রাগস আছে, এবং বিভিন্ন রকমের ড্রাগস বিভিন্ন জায়গাতে কাজ করে। ঠিক আছে, যেমন অ্যান্টিহিস্ট, এবং এগুলো একটু মনে রাখার চেষ্টা করিস, কখনো কখনো দেয় এখান থেকে। ঠিক আছে, যেমন অ্যান্টিহিস্টামিনস H1 রিসেপ্টরকে ব্লক করে। ঠিক আছে, H1 H2 কে ব্লক করে, মোস্টলি H1 কে ব্লক করাটাই এর মেন কাজ। H1 কে ব্লক করে, এবং যদি H1 কে ব্লক করে দেয় টার্গেট সেলে, তাহলে হিস্টামিন যদি টার্গেট সেলে বাইন্ডই না করতে পারে, মানে তাহলে তো ও ফাংশনগুলো করবে না, ওর যে ফাংশনগুলো, সেইভাবে একটা টাইপ 1 হাইপার সেন্সিটিভিটিকে একদম এন্ড পয়েন্টে গিয়ে কন্ট্রোল করা যায়, মানে টার্গেট সেলের উপরে গিয়ে কন্ট্রোল করা যায়। আর একটা আছে ক্রোমোলিন সোডিয়াম। ঠিক আছে, এইটা একটু ভালো করে মাথায় রাখবে। এইটা অ্যান্টিহিস্টামিনটা যেমন অবভিয়াসলি নাম থেকেই বোঝা যাচ্ছে, বাট ক্রোমোলিন সোডিয়াম আর থিওফাইলিন এই দুটো ভালো করে একটু মাথায় রাখবি। ক্রোমোলিন সোডিয়াম কি করে, ক্যালসিয়াম ইনফ্লাক্সকে ব্লক করে। ঠিক আছে, এবং ক্যালসিয়াম ইনফ্লাক্স না হলে ভেসিক্যাল ফিউশন হবে না। আর থিওফাইলিন কি করে, থিওফাইলিন প্রোলংস হাই CAMP লেভেল। ঠিক আছে, কারণ ও ইনহিবিট করে হচ্ছে ফসফোডাইএস্টারেজকে। কারণ বলেছিলাম যে CAMP ইনিশিয়ালি বাড়ে, তারপর আবার কমেও যায়। ঠিক আছে, যদি ওই ডাউন রেগুলেশনটা না হয় CAMP, তাহলে কিন্তু মাস্ট সেলের ডিগ্র্যানুলেশন হয় না। এক্স্যাক্টলি কেন হয় না সেটা মানে রিসার্চের ব্যাপার, ওটা অতটা ভালোভাবে জানা যায়নি, বাট এটুকু জানা গেছে যে ওটা যদি ডাউন রেগুলেশন না হয় তাহলে মাস্ট সেলের ডিগ্র্যানুলেশনটা হয় না। তো তাই জন্য এই হাই অ্যামাউন্ট অফ CAMP মেনটেন করেও কিন্তু টাইপ 1 হাইপার সেন্সিটিভিটিকে কন্ট্রোল করা যায়। আর
কর্টিসন কি করে, কর্টিসন বেসিক্যালি মানে একটা কর্টিকোস্টেরয়েড, বেসিক্যালি ওটা হিস্টামিনকে রিডিউস করে, ঠিক আছে, হিস্টামিনের অ্যামাউন্টটাকে রিডিউস করে, ওকে। আর এপিনেফ্রিন ও থিওফাইলিনের মতো সিএমপি প্রোডাকশনটাকে বাড়িয়ে দেয়, ওকে। এবং এপিনেফ্রিনের আরও ফাংশন আছে, যেমন অ্যাজমা হলে মানে স্টেরয়েড ইনজেক্ট করা হয়, মানে বেসিক্যালি মানে কর্টিকোস্টেরন বা এই ধরনের এপিনেফ্রিন, এরা কি করে, এরা বেসিক্যালি যে ব্রঙ্কিয়াল কনস্ট্রিকশনটা হচ্ছে সেটাকে রিল্যাক্স করতে হেল্প করে, ওকে। তো সেগুলো এখানে ডিটেলে বলা আছে, ডিটেল এইটার জন্য এতটা ডিটেল না পড়লেও চলবে, জাস্ট এই টেবিলটা থেকে মনে রাখলেই হবে। আচ্ছা, এইবার আমি ওই ফিগারটা যাচ্ছি যেটা আমি বলেছিলাম পরে বলবো, ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে মাস্ট সেলের ডিগ্রানুলেশন কি কি ভাবে কন্ট্রোল করা যায় সেটা বলেছে, ঠিক আছে। একটা হচ্ছে মাস্ট সেলের ডিগ্রানুলেশন হয় অ্যালার্জেনের থ্রু রিসেপ্টর ক্রস লিঙ্কিং, এটা হতে পারে। আচ্ছা, এবার দেখ এটা কেন বলেছিলাম পরে বলে ওর বুঝতে পারবি। ধর এই যে ক্রস লিঙ্কিংটা অ্যালার্জেন করাচ্ছে, এই ক্রস লিঙ্কিংটা কিন্তু অ্যান্টি আইসোটপ অ্যান্টিবডিও করাতে পারে। যদি কোনো একটা অ্যান্টিবডি দুটো এই অ্যালার্জেন স্পেসিফিক অ্যান্টিবডির কনস্ট্যান্ট রিজনে বাইন্ড করে যায় একসাথে, তাহলেও দুটো অ্যান্টিবডি কিন্তু মানে বাউন্ড অ্যান্টিবডি ক্রস লিঙ্কড হয়ে যাচ্ছে, সিমিলার জিনিস, ঠিক আছে। বা অ্যান্টি ইডিও টাইপ অ্যান্টিবডি হলেও চলবে, মানে যেটা বেসিক্যালি ওর যে অ্যালার্জেন বাইন্ডিং রিজন যেটা প্যারাটপ রিজন যেটা সেখানে বাইন্ড করবে, সেটা হলেও হবে। মানে মোট কথা দুটো অ্যান্টিবডিকে একসাথে ক্রস লিঙ্ক করাতে হবে, এটা একটা ওয়ে। আর একটা হচ্ছে কেমিক্যাল ক্রস লিঙ্কিং। যদি কোনো ক্রস লিঙ্কার দিয়ে অ্যান্টিবডিজ মানে বাউন্ড অ্যান্টিবডিজকে ক্রস লিঙ্ক করিয়ে দেওয়া যায়, তাহলেও ফার্দার যে রিয়াকশন যেটা মানে সেল সিগন্যালিং সেটা হবে। আর একটা হচ্ছে এই যে রিসেপ্টর যেটা রয়েছে, এখানে অ্যান্টিবডি বাইন্ড করারও দরকার নেই, এই রিসেপ্টরের এগেনস্টে যদি অ্যান্টিবডি জেনারেট করা যায় এবং দুটো পাশাপাশি রিসেপ্টরকে যদি একটা অ্যান্টিবডি একসাথে বাইন্ড করে, তাহলেও কিন্তু এই রিসেপ্টরের থেকে সিগন্যালটা পাস অন হবে, ওকে। আর একটা ওয়ে হচ্ছে আয়নো4 দিয়ে ট্রিট করা মেমব্রেনকে। আয়নো4 দিয়ে ট্রিট করলে কি হয়, এবং এটা একটু মাথায় রাখবি, আয়নো4 দিয়ে ট্রিট করলে ও চ্যানেল বানায় সেলের মেমব্রেনে, সেখান থেকে ক্যালসিয়াম ইনফ্লাক্স হয়, ক্যালসিয়াম আয়নের ইনফ্লাক্স হলে অবভিয়াসলি দেখেছিলি যে ওটাই তো আলটিমেট, কারণ ওটা হলেই কিন্তু ভেসিক্যাল ফিউশন পসিবল। তো ডাইরেক্টলি যদি ক্যালসিয়াম আয়নোপোরস দিয়ে ঢুকে যায়, তাহলে আগের স্টেপগুলোর দরকারই নেই, ডিগ্রানুলেশন পসিবল হবে, ঠিক আছে। তো এই হলো মানে টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি। শুধু লেট ফেজটা আমি বলেছি, এটা পুরোটা মানে চ্যাপ্টারটা পুরোটা কভার আপ হয়ে গেলে বলবো। আচ্ছা, জেনেটিক্স অফ অ্যাজমা কি যদি ইন্টারেস্টের জন্য পড়তে চাস পড়তে পারিস, ওখান থেকে কিছু কোশ্চেন দেবে না, মানে ওইভাবে কোশ্চেন দেবে না। আচ্ছা, এই টাইপ 2 শুরু করার আগে আমি মানে তোদের কোনো প্রশ্ন আছে কিনা বল, টাইপ 1 নিয়ে কোনো কিছু বুঝতে পারিস না এরকম থাকলে বল। আচ্ছা, কারোর কোনো যদি প্রশ্ন না থাকে আমি তাহলে টাইপ 2টা শুরু করব। আমি জাস্ট রেকর্ডিং পারপাসের জন্য এই হাইপার সেন্সিটিভিটিগুলোকে প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে রেকর্ড করছি, তো তাই জন্য আমি এই রেকর্ডিংটা এখানে স্টপ করব। তো আমি আবার 5 মিনিট পরে শুরু করব টাইপ 2টা। তো তোরা মানে থাকতে চাইলে থাক, বাট যদি লিভ করিস তাহলে 5 মিনিটের মধ্যেই জয়েন করে নিস।